নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলা ৮ তারিখ দুপুর ২টোয় পার্ট ৮ হিসেবে নথিভুক্ত হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে জাস্টিস কারোলের অনুরোধক্রমে। এটা জাস্টিস প্রশান্ত মিশ্র, জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চে উঠছে। স্পেশালি কনস্টিটিউটেড বেঞ্চ বলা যেতে পারে, কারণ এক একদিন ফরমেশন বদল হয়। কখনো জাস্টিস সঞ্জীব মেহতার সঙ্গে জাস্টিস সঞ্জয় কারোল আসেন, জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে জাস্টিস প্রশান্ত মিশ্র। এই বেঞ্চ মূলত ডিএ মামলাটা শুনছে, যে মামলাটার সোমবার দিন শুনানি হবে দুপুর ২টোর সময়। এখন প্রশ্নটা হচ্ছে, যে প্রশ্নটার উত্তর আমিও খুঁজছি, যে দুর্গাপুজোর আগে শেষ পর্যন্ত ডিএ মামলাটা কি শুনানি শেষ হবে? দেখুন, আগাম আদালত সম্বন্ধে কিছু প্রেডিকশন করা যায় না। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলাটা প্র্যাকটিক্যালি প্রতিনিয়ত কোঅর্ডিনেট করছেন, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত। দিল্লিতে তাদের যিনি অ্যাডভোকেট রয়েছেন, অ্যাডভোকেট সিদ্ধার্থ ব্যানার্জি, তিনি এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, তারা গোপাল সুব্রমণিয়ামের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীকে রাজি করিয়ে এই মামলার শুনানিতে অংশগ্রহণ করাচ্ছেন। আমি তার সঙ্গে কথা বলেছি নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে ডিএ সংক্রান্ত ব্যাপারে। তিনটে জিনিস খুব ক্লিয়ার থাক। ৮ তারিখ সোমবার শুনানি হওয়ার কথা। ৮ তারিখ কি শুনানি হবেই, কনফার্মড, শিডিউলড আছে যখন হওয়ার কথা, কিন্তু হবেই কনফার্মড। আদালতের নিজস্ব নানান টেকনিক্যাল কারণে অনেক সময় আটকে যায়। আপনারা হতাশ হন, আপনারা যারা ডিএর প্রাপক, মানে ডিএর যে বর্ধিত ডিএটা যাদের পাওয়া উচিত, বা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, অনেকেই আমাদের দপ্তরে ফোন করেন। আমি গতকালই আপনাদের মলয় মুখোপাধ্যায় যে খবরটা আমাদের কাছে দিয়েছিলেন, সেই সংক্রান্ত আপডেটটা দিয়েছিলাম, যে এটা রেজিস্টার্ড হয়েছে, অর্থাৎ সরকারিভাবে সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটাকে সোমবার দিন ৮ তারিখ দুপুর ২টোর সময় রাখা হয়েছে। এখন এ রাজ্যের পক্ষ থেকে যিনি সওয়াল করছেন, আপনারা যদি খেয়াল করে থাকেন, এখন কপিল সিবালকে আসরে নামিয়েছেন। মনু সিংভি একটুখানি পেছনে চলে গেছেন, স্ট্র্যাটেজিক কারণে হয়তো করেছেন। তো কপিল সিবাল প্রথমে বলেছেন ১৫ মিনিট থেকে আধ ঘন্টা আমার সাম আপ করার আছে, কিন্তু লাস্ট দিন বলেছেন ২ দিন, দুটো পর্বে উনি শুনানি করতে চাইছেন। তাহলে আরেকবার ডিলেটারি ট্যাকটিক্স, মামলাটাকে যাতে একটু পিছনো যায়। কিন্তু আমি হিসেব করে দেখছিলাম, আমি সেই তথ্যটা আজকে আপনাদের কাছে দেবো, যে দেখুন, সুপ্রিম কোর্টে এটা জেনে রাখুন যে সুপ্রিম কোর্টে কিন্তু পুজোর ছুটি, দীর্ঘ পুজোর ছুটি বলে কিছু থাকে না। আপনারা জানেন যে ২৭ তারিখ পঞ্চমী শনিবার এমনিতেই সুপ্রিম কোর্ট ছুটি, ২৮ তারিখ রবিবার এমনিতেই ছুটি, ২৯, ৩০, তারপরে ১ তারিখ আছে ১ অক্টোবর, ২ অক্টোবর ছুটি। ফলত এই পুজোর সময় ৫-৬ দিনের একটা পুজোর ছুটি থাকে, মানে এই সময়টা ছুটি থাকে সুপ্রিম কোর্টে। কিন্তু তারপরে ভাইফোঁটার পর আবার মানে তারপরে আবার এর লক্ষ্মী পুজোর পর সুপ্রিম কোর্ট খুলে যায়। আবার ভাইফোঁটার থেকে দেওয়ালিকে উপলক্ষ করে ৪-৫ দিনের একটা ছুটি থাকে। অর্থাৎ গরমের ছুটি যেমন সুপ্রিম কোর্টে ১.৫ মাসের ছুটি থাকে, বা সিমলায় যেমন ১.৫ মাসের শীতের ছুটি থাকে, পুজো উপলক্ষে কিন্তু লম্বা ছুটি সুপ্রিম কোর্টে নেই। হাইকোর্টের সঙ্গে একটু সুপ্রিম কোর্টের তফাৎ আছে এই ব্যাপারে। ফলত আমি হিসেব করে দেখছিলাম যে ৮ তারিখের পর ৮ থেকে ১২, ৫ দিন, আর ১৫ থেকে ১৯, ৫ দিন, আর ২২ থেকে ২৬, ৫ দিন, ১৫ দিন হাতে সময় রয়েছে পুজোর মূল পুজো পর্ব শুরু হওয়ার আগে। আশা করা যাচ্ছে যে এই ১৫ দিনে, মানে ৫, ৫, ১০, ৫, ১৫টা ওয়ার্কিং ডেজ, কিন্তু ছুটি ছাটাগুলো নিয়ে প্রায় ১৯ দিনের, ৮ থেকে ২৭ তারিখের মধ্যে। ফলত এই ১৫ দিনের মধ্যে এই ডিএ মামলাটার শুনানি শেষ হওয়ার সম্ভাবনা। আমি সম্ভাবনা শব্দটা এই কারণে বলছি যে ডিএ মামলাটা আমি প্রথম দিন থেকে যতদিন ধরে ডিএ মামলা শুনানি হচ্ছে নজর রাখছি। ২৫শে মার্চ জাস্টিস সঞ্জয় কারোলের হাতে পড়েছেন, এবং ২৫শে মার্চ থেকে অদ্যাবধি, অর্থাৎ অগাস্ট মাসের শেষ পর্যন্ত, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে এতে চলছে, প্রায় ৫.৫ মাসে ১২-১৩ দিন শুনানি হয়েছে। এবং জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু সাংঘাতিক গুরুত্ব দিয়ে ডিএ মামলাটা শুনছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মস্তিষ্ক এই মামলাটাতে আছে, সেটা তিনি প্রকাশ্যেও মামলা চলাকালীন মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি, যে এটার মধ্যে আপনি ইনভলভ, আমরা জানি। ফলত সব মিলিয়ে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু দীনেশ মহেশ্বরী কিংবা ঋষিকেশ রায় কিংবা জাস্টিস চন্দ্রচূড়ের আমলে যেভাবে ডিএ মামলা পিছিয়েছে, সেইভাবে পিছনের পক্ষপাতী নন। তিনি কিন্তু খুব দ্রুত ডেটগুলো দিচ্ছেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, ১২, ২৬, ২৬-এর পর ২ তারিখের পর ৮ তারিখ, পরপর গত ১ মাসে ৪ দিন, তার মধ্যে কপিল সিবাল খালি টাইম কিল করার একটা চেষ্টা করেছেন। প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলা চলছে, সেখানে ব্যস্ত থাকছি বলে জাস্টিস সঞ্জয় কারোল কপিল সিবালকে সুযোগ দিয়েছেন।
কিন্তু সুযোগ দিয়ে খুব লম্বা ডেট ফেলেননি, যেটা জাস্টিস ঋষিকেশ রায়, আপনাদের যদি মনে থাকে 8ই জানুয়ারি শুনানি ছিল, তার রিটায়ারমেন্টের ডেট ছিল 31শে জানুয়ারি। ইজিলি কোর্টের ওপর ছেড়ে দিতে পারতেন যে আমার রিটায়ারমেন্টের পর কে শুনবেন, সেটা কোর্টের সিস্টেমের মধ্যে ডিসিশন হোক, না করে উনি 25শে মার্চ ডেট দিয়ে দিয়েছেন। অর্থাৎ 8ই জানুয়ারি থেকে জাস্টিস ঋষিকেশ রায় একটা লম্বা 3 মাসের স্প্যানের গ্যাপ দিয়ে দিয়েছিল। এইখানেই মানুষের ফ্রাস্ট্রেশন বেড়েছিল, এইখানেই মানুষের নানান ধরনের জল্পনা বেড়েছিল। কিন্তু এখানে জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু 7 দিনের বেশি ডেটটা, 10-12 দিনের বেশি ডেটটাকে কিন্তু লিঙ্গার করছেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যারা হতাশ হচ্ছেন, যাদের ব্যথা যন্ত্রণা জীবনে, বহু মানুষ আমাদের কাছে ফোন করেন। 80 ঊর্ধ্ব এক ভদ্রলোক ফোন করে বলছেন, আমরা 2 ভাই, দুজনেই সরকারি কর্মচারী ছিলাম, বৃদ্ধা দিদি আছেন, তার চিকিৎসা, আমাদের চিকিৎসা আমি বুঝে উঠতে পারছি না সন্মাবু কী করুন। উত্তরবঙ্গ থেকে, জলপাইগুড়ি থেকে, আলিপুরদুয়ার থেকে, কোচবিহার থেকে, দিনাজপুর থেকে কত মানুষ প্রতিদিন আমাদের দপ্তরে ডিএ নিয়ে ফোন করেন, আপনাদের ব্যথা যন্ত্রণা বুঝি। ফলত স্বাভাবিকভাবে আমি এই সব যন্ত্রণাগুলো নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম। বিক্রম বন্দ্যোপাধ্যায় যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চের হয়েই এই আইনি প্রসেসটা আপ টু গোপাল সুব্রমণিয়াম পর্যন্ত কোঅর্ডিনেট করছেন, আমি তাকে এই যে প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করলাম, যে দুর্গাপুজোর মধ্যে কি ডেটটা ডিএ মামলার শুনানিটা শেষ হবে? কেন শুনানি সওয়াল পর্ব তো শেষ, এখন ক্লোজিং বক্তব্য সরকারের পক্ষ থেকে রাখা হবে এবং তার কিছু জবাব প্রয়োজন হলে সংগ্রামী যৌথ মঞ্চ বা কনফেডারেশনের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা কেউ দেবেন। বিকাশবাবু এর আগের দিন মনে করে দেখুন বলেছেন, লাইভ স্ট্রিমিংয়ে আমি শুনছিলাম, যে বলেছেন যে সওয়াল তো এক্সস্টিভ শুনানি হয়ে গেছে, এবার মিস্টার সিব্বাল যা বলবেন তার উত্তরে যদি আমাদের মনে হয় কিছু বলা দরকার তখনই বলবো, না হলে বলবো না। একদম পরিষ্কারভাবে একজন সিনিয়র অ্যাডভোকেট যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথাটা বলেন, তখন কতটা কনফিডেন্স সে মানুষটার মধ্যে, বিকাশবাবুর মধ্যে ছিল, আমি তখন নজর করছিলাম। বললেন যে আমরা যা যা পয়েন্টে আর্গুমেন্ট করেছি, আমরা এক্সস্টিভ বক্তব্য সরকার পক্ষ রেখেছে, আমরাও রেখেছি। এবং তারপরে আমি আইনজীবী বিকাশবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম যে বিকাশবাবু বললেন যে আমি শুধু বিস্মিত হয়েছি, একটা সরকার 4 জন আইনজীবী দাঁড় করিয়েছেন এই মামলাটাতে। তার তো কারণ আপনারাও জানেন, আমরাও জানি। আমি বিকাশবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে সেটা বুঝেছিলাম। কিন্তু বিকাশবাবু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নোট করিয়েছেন জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চের সামনে, যে যদি প্রয়োজন মনে হয় তখনই আমি কিছু উত্তর দেব। আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের আইনজীবী তো গোপাল সুব্রমণিয়াম, তিনি কি কপিল সিবালের পরে উত্তর দেবেন? তো আমাকে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বিক্রমবাবু বলেছেন, আমি সেটা শোনাবো। বিক্রমবাবু বলছেন যে শ্যাম দেওয়ান রাজ্য সরকারের তরফ থেকে কিছু পয়েন্ট তুলেছেন রোপা সংক্রান্ত, সেইটাকে আমরা ক্লিয়ার করাবো, গোপাল সুব্রমণিয়াম স্যারকে দিয়ে আমরা সেটার উত্তরটা দেওয়াবো। এরকম হতে পারে যে গোপাল সুব্রমণিয়াম রিটেন সাবমিশন করে দেবে। রিটেন সাবমিশনের ব্যাপারটা আপনারা সবাই জানেন, যে যখন সমস্ত শুনানি পর্ব শেষ হয় তারপরে পয়েন্টগুলোকে সাম আপ করে একটা পক্ষের, 2 পক্ষের তরফ থেকে বা 3 পক্ষ বা 4 পক্ষের তরফ থেকে প্রিসাইজলি কোর্টকে একটা দেওয়ার সিস্টেম আছে, সেটাকেই রিটেন সাবমিশন বলে। ফলত যা শুনানি হয়েছে, আদার সাইডে কোনো শুনানির উত্তর আমি হয়তো দিতে পারিনি, আমি এক পক্ষের আইনজীবী হয়ে, ফলে ওই রিটেন সাবমিশনে জজ সাহেবের কাছে সে কপিটা দিয়ে দিতে হয়। জজ সাহেব যখন ফাইনাল রায়টা দেন তার আগে ওই রিটেন সাবমিশনের নোটগুলো একটু দেখে নেন, যে সওয়ালটা ধরুন বিকাশবাবু করেছেন, প্লাস তার বাইরেও যদি কিছু পয়েন্ট থাকে সেটাকে অ্যাড করে দিতে পারেন, বা যে সওয়ালটা গোপাল সুব্রমণিয়াম করেছেন তার বাইরেও যদি আরও কিছু পয়েন্ট থাকে সেটাকে তিনি অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে রিটেন সাবমিশন। সেই রিটেন সাবমিশনটা বিক্রমবাবু বললেন যে আমাদের অলরেডি তৈরি হয়ে আছে, কিন্তু আমরা কপিল সিব্বালের বক্তব্য শোনার পর যদি মনে হয় আরও কোনো পয়েন্ট অ্যাড করার দরকার সেটাকে অ্যাড করবো। আর শ্যাম দেওয়ান কিছু প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের উত্তরটা আমাদের গোপাল সুব্রমণিয়ামকে দিয়ে যে সাম আফটার রিটেন সাবমিশনটা করা আছে সেইটাতে আমরা দিয়ে দেবো। এই সামগ্রিক ব্যাপারগুলো, বিষয়গুলো নিয়ে একটা প্রশ্নোত্তর করেছিলাম আমি, সরাসরি আমি প্রশ্ন করেছি, বিক্রমবাবু উত্তর দিয়েছেন ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে গতকাল গভীর রাতে। আমি আজকের নতুন বাংলা দর্শকদের সেটা শোনাবো। এবং একদিক দিয়ে তো ভালো হয়েছে, পার্ট আর ম্যাটার, মানে আমাদের আইনি ভাষায় বলে যে এই 2 জন বিচারপতির ঘরে এই মামলাটা শুনানি হয়ে শেষ হবে। হ্যাঁ, তা আপনারা দেখেই থাকবেন যে ডিএ মামলাতে এখন খুব শর্ট ডেট পড়ছে, 1 সপ্তাহ পিছলো বা 15 দিন পরের একটা ডেট পড়লো, এখন এরকম হচ্ছে। শুনানির প্রায় শেষের দিকে আছে, দীর্ঘ শুনানি হয়েছে। যদি সোমবার শুনানি ধরে তাহলে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার শুনানি যাতে শেষ হয়। আপনার কি মনে হয় যে 2-3 দিনের মধ্যে, 2-3টে শুনানির মধ্যে পুরো ব্যাপারটা ক্লোজড হবে? দেখুন, এরকম তো আদালতে ফিক্সেশন করে বলা যায় না যে 2-3 দিনের, হয়তো একদিনেও শেষ হয়ে যেতে পারে, আবার হয়তো 1-2 শুনানি লাগতে পারে।
যেহেতু এখন রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলবেন কপিল সিব্বল স্যার, সেই জন্য ইট উইল টেক সাম টাইম। তার জবাবে আমাদেরও কিছু বলতে হবে। খুব বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। দুর্গাপুজোর আগে, দুর্গাপুজো তো একদম এন্ড সেপ্টেম্বর হচ্ছে, দুর্গাপুজোর আগে কি ক্লোজিং মানে মনে হচ্ছে ডিএম মামলার শুনানির পর্বটা শেষ হবে, রায়টা হয়তো দুর্গাপুজোর ছুটির পর হবে? দেখুন, আমরা তো শুনানি তাড়াতাড়ি করার জন্যই চেষ্টা করছি। হ্যাঁ, যদি দুর্গাপুজোর আগে শেষ হয় খুবই ভালো। আমরা শুনানি করার তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। এটা কোনো একদম নির্দিষ্ট করে মানে আদালতের শুনানি এটা বলা সম্ভব না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি, এবং সুপ্রিম কোর্টও আপনারা দেখেছেন যথেষ্ট সময় দিয়েই মামলাটা বিচারপতিরা শুনছেন। হ্যাঁ, এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ। মানে আমি হিসেব করে দেখছিলাম 8 তারিখ সোমবার সুপ্রিম কোর্টে ছুটি, মানে পুজোর ছুটি থাকে কি সুপ্রিম কোর্টে? একটু না, সুপ্রিম কোর্টে আপনার পুজোর টাইমটাতে ওই আপনার লক্ষ্মী পুজো অবধি হ্যাঁ, ছুটিটা থাকে, 4-5 দিন, বিজয় দশমী অবধি। হ্যাঁ, বিজয় দশমীর পরে আবার ওই কালী পুজোর টাইমটাতে দিওয়ালির ছুটিটা পড়ে। মাঝে কদিনের কোর্ট খোলা ছুটি? থাকে, মানে আমাদের কালী পশ্চিমবাংলার মতো পুজোর একদম পুরো কালী পুজোতে ওই 1 সপ্তাহ মতো ছুটি থাকে। এক্সাক্ট ডেটটা ক্যালেন্ডারে লেখা আছে, 1 সপ্তাহ মতো ছুটি থাকে কালী পুজোর জন্য, 5 দিন 6 দিন মতো। আর দুর্গাপুজোতেও 5-6 দিনের ছুটি, তাই তো? হ্যাঁ, 5-6 দিনের ছুটি, মানে আমাদের মানে কলকাতার মতো লম্বা টানা না 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 না। আচ্ছা, আচ্ছা। হাইকোর্টে যে হাইকোর্টে কি টানা দুর্গাপুজোর বড় ছুটি পড়ে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপুজোয় আপনার ওই পঞ্চমী থেকে একদম ভাইফোঁটা অবধি হাইকোর্ট ভ্যাকেশনে বন্ধ থাকে। এটা কলকাতা হাইকোর্টে এটা হয়। আবার সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা যেমন 1.5 মাসের হয়, হ্যাঁ, এরকম আর কি। এগুলো মানে ছুটি হলিডে ব্যাপারটা রিজিওনাল যা স্টেট আছে তাদের যা উৎসব বা তাদের যা সিস্টেম সেই অনুযায়ী হয়। যেমন আপনি যদি সিমলাতে যান, সিমলাতে 2 মাস শীতের ছুটি হয়। কোথায় কোথায় কোথায়? সিমলা হিমাচল প্রদেশ। সিমলাতে হিমাচল ওখানে প্রদেশে হিমাচল প্রদেশে শীতের ছুটিটা বেশি হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে আমি হিসেব করে দেখছিলাম যে এই দুর্গাপুজোর ছুটিটায় 3 তারিখ নবমী, 4 তারিখ দশমী, লক্ষ্মী পুজো কাটিয়ে কি সুপ্রিম কোর্ট খোলে? না, দশমীর পরেই খুলে যায় সুপ্রিম কোর্ট। দশমীর পরই সুপ্রিম কোর্ট খুলে যায়, ফলে হ্যাঁ, হ্যাঁ। দুর্গাপুজোর লম্বা ভ্যাকেশনের গেরোয়ে অন্তত ডিএ মামলাটা পড়বে না। মানে না 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 না, তার আগেও হয়ে যেতে পারে। মানে তার আগেও মামলা দেখুন শুনানির একদম শেষের দিকে আসবে, তার আগেও যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মানে যদি শুনানি হয় 2-3 দিনের মধ্যে ক্লোজিং হবে, আপনারা আশা করছেন। আর হিসাব করে দেখছিলাম 8 থেকে 26, প্র্যাকটিক্যালি 15টা দিন আছে ওয়ার্কিং ডেজ। বিশ্বকর্মা পুজোতে কি সুপ্রিম কোর্ট ছুটি থাকে না? না 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 না, বিশ্বকর্মা পুজোতে কোনো ছুটি নেই। আচ্ছা, টোটাল 15 দিন হাতে, 8 থেকে 26 তারিখ পর্যন্ত 15 দিন। 27 তারিখ পঞ্চমী পড়ছে, ফলত 27 তারিখ শনিবার, ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাটা পড়ছে। আমি ছুটির ক্যালকুলেশন হিসেবটা করছিলাম, 8 থেকে 26-এর মধ্যে ডিএ মামলার বাকি শুনানিটা কমপ্লিট হবে বলে মানে আমি আইনের ছাত্র নই, অনুধাবন করে বোঝার চেষ্টা করছিলাম যে আশা করা যাচ্ছে ডিএ মামলাটা ক্লোজিং পর্যায়ে যাবে। এই মানে এই 15 দিনের মধ্যে দুটো, যদি দুদিনও শুনানি হয়, সিব্বল স্যার যদি দুদিনও নেন, তাহলে সেক্ষেত্রে। আর বিকাশবাবুর একটা কথা আমার খুব উল্লেখযোগ্য সেদিকে মনে হয়েছে, প্রয়োজন হলে বলবো, না হলে বলবো না। স্বাভাবিক, সিনিয়র অ্যাডভোকেট তারা মানে সেটা বুঝেই কেন তারা বলেন। অলরেডি হয়ে গেছে। দীর্ঘদিনের আইনজীবী এবং ওনার যথেষ্ট পারদর্শিতা এবং এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, আপনাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছি। গোপাল সুব্রমণিয়ম কি ক্লোজিং এ কিছু বলবেন না? কেন আপনি তো ব্রিফ করছেন গোপাল সুব্রমণিয়মকে, আপনি সিদ্ধার্থ বাবু, সুদীপ্ত দা, আপনার অবজারভেশনটা একটু জানতে চাইছি। 8 তারিখে গোপাল সুব্রমণিয়ম যদি থাকতে পারেন তো ডেফিনেটলি উনি বলবেন। আমাদের ইচ্ছে আছে ওনাকে দিয়ে শেষ শুনানিতে ফিনিশিং করানো। 2-3টে বিষয় আছে যেটা নিয়ে ক্ল্যারিফিকেশন আমাদের তরফ থেকে দেওয়াটার প্রয়োজনীয়তা আছে, যেটা শামদিওয়ান স্যার যে আর্গুমেন্টটা করেছেন সেটার উপর মূলত ভিত্তি করে, যে ফিউচারে দেওয়ার কথা রোপাতে কিছু বলিনি। আচ্ছা, এটার একটা ক্ল্যারিফিকেশন দেওয়ার ব্যাপার আছে। তবে সুব্রমণিয়াম স্যার এখন মেনলি ব্যস্ত আছেন ওই প্রেসিডেন্সিয়াল রেফারেন্স যে মামলাটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবেন শুনে। হ্যাঁ, প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছেন। তবে উনি রিটেন নোটস অফ সাবমিশন, যেটা লিখিতভাবে জমা দেওয়ার যে সাবমিশন, সেটা উনি তৈরি করে দেবেন। যদি আসতে পারেন সোমবার তো ডেফিনেটলি তো উনি থাকবেন, যদি না আসতে পারেন উনি লিখিতভাবে দিয়ে দেবেন, লিখিত সাবমিশন জমা করে দেবেন। আর যদি নেক্সট তারপরে কোনো ডেট পড়ে তো ডেফিনেটলি উনি আসবেন। মানে গোপাল সুব্রমণিয়ম ক্লোজিং এ কিছু বলবেন, তাই তো?
এটুকু অ্যাসিওর করা যায়? আমাদের এটা ক্লোজিং এর সময় ওনাকে দিয়ে বলানোর, আমাদের ওই যে একটা ক্ল্যারিফিকেশন বললাম, ওটা বলানোর ইচ্ছে, যদি ইনকেস ওনার টাইমিং ম্যাচ না করে তাহলে রিটিন সাবমিশনে উনি জমা করে দেবেন, মানে আমাদের মাধ্যমে রিটিন সাবমিশনে সেটা কোর্টের কাছে জমা থাকবে। যদি ফিজিক্যালি না উপস্থিত থাকতে পারেন রিটেন সাবমিশনে জমা করে দেবেন, মানে সমস্ত হ্যাঁ। যে সওয়ালটা করতেন সেটা লিখিতভাবে জমা দেবেন। হ্যাঁ, লিখিতভাবে জমা। এই রিটেন সাবমিশনের নিয়মটা কি অপরপক্ষকেও কিছু জমা দেওয়া, না শুধু কোর্টকে জমা দেওয়া? অপরপক্ষকেও দিতে হবে, লাস্ট দিন যখন হবে তখন আমাদের রিটিন নোটস সাবমিশন দিয়ে আমরা কোর্টের কাছে জমা দিয়ে দেবো। আশা করছেন যে দুর্গাপুজোর মধ্যে, মানে দুর্গাপুজোর ছুটির আগে ডিএ মামলার শুনানিটা কমপ্লিট হবে, এইটুকু চেষ্টা আশা করা যেতে চেষ্টা করবো। সেটা কনফার্ম তো বলা সম্ভব না, তবে চেষ্টা বলা করবো। যায় না। হ্যাঁ, কোর্টে নিজস্ব একটা সিস্টেম চেষ্টা প্রসেস করবো। রয়েছে। ঠিক, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ বিক্রম দার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।